পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে না পারলে ইরানে হামলা করা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির মধ্যেই আজ জেনেভায় তৃতীয় দফার পরোক্ষ আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরানের কর্মকর্তারা। এই আলোচনাকে সংঘাত রোধের শেষ প্রচেষ্টা হিসেবে দেখা হলেও চুক্তির সম্ভাবনা এখনও স্পষ্ট। 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে সবথেকে বড় সেনা সমাবেশ করেছে মার্কিন সামরিক বাহিনী। ইরানও এই আক্রমণের জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। এমন একটি পরিস্থিতিতে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। ট্রাম্প যদিও বলেছেন যে তিনি কূটনীতির মাধ্যমে সংকট সমাধান করতে পছন্দ করেন, তবে ইরানের নেতাদের চুক্তি মেনে নিতে চাপ দেওয়ার জন্য দেশটির উপর সীমিত পরিসরে হামলার কথা বিবেচনা করছেন তিনি। এদিকে ইরানও হুমকি দিয়েছে যে কোনো হামলার জবাবে তারা মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হানবে। ওমানের মধ্যস্থতায় হওয়া আগের 2 দফা আলোচনার মতো এবারও ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনার। ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে অত্যাধুনিক 12টি মার্কিন F-22 যুদ্ধবিমান ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বুধবার দ্য টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি বাড়ানোর অংশ হিসেবে বিমান বাহিনী, রণতরী ও যুদ্ধ জাহাজের বিশাল বহর অঞ্চলটিতে নিয়ে এসেছে। এর মধ্যে ইসরায়েলে পৌঁছানো F-22 যুদ্ধবিমান। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলমান থাকা সত্ত্বেও এই সামরিক তৎপরতা নতুন করে যুদ্ধের শঙ্কা জাগিয়ে তুলেছে। বৃহস্পতিবার জেনেভায় 2 দেশের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ইরানের সম্ভাব্য হামলার পক্ষে অবস্থান তুলে ধরার কয়েক ঘন্টার মধ্যেই বুধবার ইরান সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। ট্রেজারির অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল 30 জনের বেশি ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাদের বিরুদ্ধে অবৈধ ইরানি পেট্রোলিয়াম বিক্রি এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, উন্নত প্রচলিত অস্ত্র উৎপাদনে সহায়তার অভিযোগ আনা হয়েছে। ট্রেজারি বিভাগ জানায় ওএফএসি এমন একাধিক নেটওয়ার্ককেও লক্ষ্যবস্তু করেছে যেগুলো ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস এবং প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী লজিস্টিক্স মন্ত্রণালয়কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও যন্ত্রপাতি সংগ্রহে সহায়তা করে। তবে বিশ্লেষকদের মতে এই নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ওয়াশিংটনের চাপ বাড়ানোর আরও একটি নতুন কৌশল। কয়েক দশকের বৈরিতার ধারাবাহিকতায় আবারও বড় ধরনের মার্কিন চাপে পড়েছে ইরান। তবে এই সংকটময় সময় দীর্ঘদিনের কৌশলগত অংশীদার চীন ও রাশিয়ায় সরাসরি সামরিক সহায়তায় এগিয়ে না আসায় তেহরান পড়েছে নতুন কূটনৈতিক বাস্তবতায়। বিশেষ করে ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। শারমিন স্বপ্নার প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। মার্কিন সামরিক হুমকির মুখে চাপে পড়েছে ইরান। ইরানের উপকূল ঘেঁষে মার্কিন রণতরীর অবস্থান এবং সম্ভাব্য দীর্ঘমেয়াদী বিমান হামলার প্রস্তুতি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে তেহরানের প্রধান মিত্র চীন ও রাশিয়া সরাসরি সামরিক সহায়তায় এগিয়ে আসবে কিনা তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। বিশ্লেষকদের মতে ওয়াশিংটন এবার সীমিত আঘাত নয়, বরং কয়েক সপ্তাহব্যাপী টানা বিমান হামলার পরিকল্পনা করছে। গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে 12 দিনের সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই তেহরান সামরিক সক্ষমতা পুনর্গঠনে বেইজিং ও মস্কোর সহায়তা চাইছে। তবে মধ্যপ্রাচ্যে মোতায়েন বিপুল মার্কিন সমরশক্তির তুলনায় সাম্প্রতিক যৌথ নৌ মহড়াগুলোকে প্রতীকী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে গত এক সপ্তাহে রাশিয়া ও ইরান ওমান উপসাগরে ছোট পরিসরে নৌমহড়া চালায়। এছাড়া হরমুজ প্রণালীতে চীন, রাশিয়া, ইরানের যৌথ মহড়ার কথাও রয়েছে। তবে মহড়া শেষ না হতেই রাশিয়ার একমাত্র হেলিকপ্টার ক্যারিয়ার ওই এলাকা ত্যাগ করেছে, যা মস্কোর অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। চীনের জন্য সবচেয়ে বড় বিবেচ্য বিষয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন। বেইজিং ইরানের তেলের বড় ক্রেতা হলেও পারস্য উপসাগরীয় অঞ্চলে সরাসরি মার্কিন প্রভাবের বিরোধিতা করে উত্তেজনা বাড়াতে চায় না।
অন্যদিকে রাশিয়ার অগ্রাধিকার এখন ইউক্রেন ইস্যু। তেহরানের চেয়ে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছে মস্কো। ফলে সম্ভাব্য যুদ্ধে ইরান কার্যত কূটনৈতিকভাবে একা হয়ে পড়তে পারে। এদিকে ইরান সামরিক সক্ষমতার প্রদর্শনে জোর দিচ্ছে। তাদের দাবি, মিত্রদের সরাসরি সহায়তা ছাড়াই তারা বিশ্ব তেল বাণিজ্যে বিঘ্ন ঘটাতে সক্ষম। হরমুজ প্রণালীতে রেভলিউশনারি গার্ডের নৌ ইউনিট মোতায়েন করা হয়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে উত্তেজনা বাড়া মানে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধাক্কা। বিশ্লেষকদের মতে চীন ও রাশিয়া ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ বা যোগাযোগ বিচ্ছিন্ন করার প্রযুক্তি সরবরাহ করলেও তা পূর্ণমাত্রার মার্কিন হামলার মোকাবেলায় যথেষ্ট নয়। সব মিলিয়ে পরিস্থিতি এখন টানটান উত্তেজনার। কূটনৈতিক সমাধান না এলে মধ্যপ্রাচ্যে আরেকটি দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। শারমিন স্বপ্না, ৭১। প্রথমবারের মতো ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি ইফরাতে কূটনৈতিক অর্থাৎ পাসপোর্ট সেবা চালু করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, প্রথমবারের মতো কনসুলার কর্মকর্তারা সরাসরি অঞ্চলের বসতি স্থাপনকারীদের সেবা দেবেন। জেরুজালেমের মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, বিদেশে অবস্থানরত সব মার্কিন নাগরিকের কাছে সেবা পৌঁছে দেওয়ার অংশ হিসেবে শুক্রবার একদিনের জন্য ইফরাতে নিয়মিত পাসপোর্ট সেবা দেবেন কনসুলার কর্মকর্তারা। ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, তারা ফিলিস্তিনে অধ্যুষিত পশ্চিম তীরের শহর রামাল্লা, বেথলেহেমের কাছে বেইতার, ইলিদ বসতি এবং ইসরায়েলের হাইফা শহরেও একই ধরনের সেবা চালুর পরিকল্পনা করছে। পশ্চিম তীরে 5 লাখেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করেন। ভারত পূর্ণ দৃঢ়তার সঙ্গে ইসরায়েলের পাশে রয়েছে বলে জানিয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ইসরায়েলের সংসদ নেসেটে দেওয়া ভাষণে একথা বলেন তিনি। মোদি 2023 সালে 7 অক্টোবর হামাসের প্রতিরোধ যোদ্ধাদের হামলাকে বর্বরতা বলে উল্লেখ করেন। তিনি বলেন, কোনো উদ্দেশ্যই সাধারণ মানুষের হত্যাকে ন্যায়সঙ্গত করতে পারে না। এদিকে নেতানিয়াহু নেসেটে তার ভাষণে মোদিকে ভাই হিসেবে বর্ণনা করে ইসরায়েলের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। মোদির ইসরায়েল সফর এবারই প্রথম নয়। 2017 সালে ক্ষমতায় আসার 3 বছর পর তিনি প্রথম ইসরায়েল সফর করেন। 2018 সালে নেতানিয়াহু ভারত সফর করেন। এদিকে গাজা ইসরায়েলের গণহত্যার সময় প্রকাশ্যে সমর্থন দেওয়ার সমালোচনার মুখে পড়েছেন তিনি। পাকিস্তানের উত্তর পশ্চিমের প্রদেশ খাইবার পাখতুনখোয়া ও পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে পৃথক অভিযানে 34 সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর মিডিয়া শাখা বুধবার এক বিবৃতিতে জানায়, গত কয়েকদিন ধরে নিরাপত্তা বাহিনীগুলো ভারতীয় মদতপুষ্ট ফিতনা আল খারিজি ও ফিতনা আল হিন্দুস্তানকে নির্মূলে নিরবচ্ছিন্ন গোয়েন্দা তথ্য নির্ভর সিরিজ অভিযান চালিয়েছে। অভিযানে খাইবার পাখতুনখোয়ায় 4টি আলাদা সংঘাতের ঘটনায় ফিতনা আল খারিজির 26 সন্ত্রাসী নিহত হয়েছে। আর বেলুচিস্তানের শামবাজায় অভিযানে নিহত হয়েছে ফিতনা আল হিন্দুস্তানের 8 সন্ত্রাসী। নিষিদ্ধ ঘোষিত তেহরিক তালিবান পাকিস্তানকে বোঝাতে ফিতনা আল খারিজি তকমা ব্যবহার করে ইসলামাবাদ, আর ফিতনা আল হিন্দুস্তান ব্যবহৃত হয় বেলুচিস্তানের বিদ্রোহীদের ক্ষেত্রে। মেক্সিকোর উত্তরাঞ্চলের শহর কুলিয়াকান এখন কার্যত যুদ্ধক্ষেত্র। কুখ্যাত মাদক চক্রের অভ্যন্তরীণ কোন্দলে প্রতিদিনই ঝরছে প্রাণ। সম্প্রতি শীর্ষ মাদক সম্রাট এল মেনচো নিহত হওয়ার পর পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, একজন শীর্ষ কার্টেল নেতার পতন কি সহিংসতা কমাবে নাকি আরও বাড়াবে? জানাচ্ছেন চৈতি সরোয়ার। মেক্সিকোর উত্তরাঞ্চলের শহর কুলিয়াকান। একসময় প্রাণচঞ্চল এই শহর এখন আতঙ্কের আরেক নাম। শক্তিশালী সিনালোয়া কার্টেলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে গত 1.5 বছর ধরে রক্ত ঝরছে রাজপথে। শহরের জরুরি চিকিৎসা কর্মীরা জানান, প্রতিদিনই ছুটে যান সংঘর্ষের ঘটনায়। গত 1.5 বছরে জরুরি পরিষেবার জন্য ফোন বেড়েছে 70%-এরও বেশি। বেশিরভাগ ক্ষেত্রেই তারা ঘটনাস্থলে পান নিথর দেহ আর পাশে কান্না ভেঙে পড়া স্বজন। এই সহিংসতার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রাণঘাতী মাদক ফেন্টানিল। কার্টেলগুলো বিপুল পরিমাণ ফেন্টানিল যুক্তরাষ্ট্রে পাচার করছে, যদিও মেক্সিকো সরকার দাবি করছে তারা মাদক বিরোধী অভিযানে অগ্রগতি করেছে এবং ফেন্টানিল সরবরাহ কমাতে সক্ষম হয়েছে। তবে কুলিয়াকানের পথে ঘাটে ভিন্ন চিত্র দেখা যায়। সহিংসতার পাশাপাশি বাড়ছে নিখোঁজের সংখ্যাও। বহু মা এখনো খুঁজছেন তাদের সন্তানদের। স্বজনদের খোঁজে তারা মাঠে ঘাটে সম্ভাব্য গণকবর খুঁড়ে চলেছেন।
El domingo veníamos para el Costco temprano. সেনা চেকপোস্ট আছে, টহল আছে, কিন্তু হত্যাকাণ্ড থামছে না। একজন নেতা মারা গেলে আরেকজন উঠে আসে। প্রতিদিনই সাধারণ মানুষ মারা যাচ্ছে। Que fuera a pasar más de ahí. কার্টেল প্রধান এল মেনচোর মৃত্যুতে হয়তো একটি অধ্যায় শেষ হয়েছে, কিন্তু কুলিয়াকানের মানুষ বলছে ক্ষমতার এই লড়াই শেষ না হওয়া পর্যন্ত শান্তি ফিরবে না। মেক্সিকোর এই সংকট কেবল একটি দেশের নয়, বরং সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়া এক বৈশ্বিক বাস্তবতা। চৈতি সরওয়ার, ৭১। কিউবার জলসীমায় বিনা অনুমতিতে প্রবেশকারী একটি মার্কিন নৌযানকে লক্ষ্য করে গুলি করেছে কিউবার কোস্টগার্ড। এতে ৪ জন নিহত, আরও ৬ জন আহত হয়েছে। এক বিবৃতিতে কিউবার কোস্টগার্ড বাহিনী জানায় নৌযানটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিবন্ধিত। এদিকে কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিজেদের জলসীমায় নৌযানটি লক্ষ্য করার পর সেটিকে থামার নির্দেশ দেয় কোস্টগার্ড বাহিনী। কিন্তু এই নির্দেশের জবাবে নৌকার আরোহীরা কোস্টগার্ড বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে কোস্টগার্ড বাহিনীও বন্দুক পাল্টা গুলি ছুড়লে ৪ জন নিহত এবং ৬ জন আহত হয়। আহতদের মধ্যে কিউবার কোস্টগার্ডের একজন কমান্ডারও আছেন। ১৯৫৮ সালে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠার পর থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আছে কিউবা। পরবর্তী দশকগুলোতে এই নিষেধাজ্ঞার মাত্রা আরও বেড়েছে এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে তা চরম পর্যায়ে পৌঁছেছে। প্যারিসের লুভর জাদুঘরের পরিচালক লরেন্স দেকার্টস পদত্যাগ করেছেন। বিশ্বের অন্যতম দর্শনীয় জাদুঘরে কয়েক মাস আগে প্রায় $১০৪ মিলিয়ন গয়না চুরি ঠেকাতে না পারার দায়ে পদত্যাগ করেন তিনি। মঙ্গলবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরই মধ্যে লুভর জাদুঘরের নতুন পরিচালকের নাম প্রকাশ করেছে ফ্রান্স। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। বিশ্বের অন্যতম দর্শনীয় জাদুঘরের মধ্যে একটি হলো প্যারিসের লুভর জাদুঘর। গত বছরের ১৯ অক্টোবর সকালে জাদুঘর থেকে চুরি হয় রানী মেরি লুইর গয়না সহ ৮টি রাজকীয় গয়না, যার দাম প্রায় $৮৮ মিলিয়ন বা $১০৪ মিলিয়ন। এই ঘটনার ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছেন জাদুঘরের পরিচালক লরেন্স দেকার্টস। মঙ্গলবার প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। আমাদের অনেক চেষ্টা আর প্রতিদিনের পরিশ্রম সত্ত্বেও আমরা ব্যর্থ হয়েছি। দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এবং অমূল্য ৮টি গয়না চুরি হয়ে গেছে। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা ছিল নিরাপত্তা ব্যবস্থার কিছু দুর্বল দিক, যা আমরা আগে থেকেই জানতাম তবে গুরুত্ব দেইনি। এই ঘটনার মাধ্যমে প্রমাণ হয় বিশ্বের সবচেয়ে বড় জাদুঘরও নিরাপদ নয়। লরেন্স ২০২১ সালে প্রথম নারী হিসেবে লুভর জাদুঘরের পরিচালকের দায়িত্ব নেন। জাদুঘরের নিরাপত্তা জোরদারে তিনি সিসিটিভি ক্যামেরার সংখ্যা দ্বিগুণ করতে চান, তবে ব্যর্থ হন। লুভরের নিরাপত্তা ব্যর্থতার বিষয়টি তদন্ত করছে ফ্রান্সের পার্লামেন্ট। এ ঘটনায় পুলিশ ৪ জন প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। লুভরের একমাত্র সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে চোর দলের বারান্দা দিয়ে জাদুঘরে প্রবেশের দৃশ্য। তবে চুরি যাওয়া গয়না এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। চুরির পর লুভরে একের পর এক অঘটন ঘটছে। টিকিট প্রতারণা এবং পানি লিকেজের কারণে মূল্যবান সামগ্রী নষ্ট হওয়ারও ঘটনা ঘটেছে। এদিকে বুধবার শিল্প ইতিহাসবিদ ক্রিস্টোফার লেরিবোল্টকে লুভরের নতুন পরিচালক হিসেবে নিযুক্ত করেছে ফ্রান্স। ৬২ বছর বয়সী লেরিবোল্ট এবার লরেন্সের পরিবর্তে লুভর জাদুঘরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল ৯:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন সাথে।